আবার তো বাংলাদেশ হুমকি দিচ্ছে, আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই, কলকাতা নাকি দখল করে নেবে। এই নাটক হচ্ছে নাকি? বাংলাদেশে যে আর্মি আছে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের সমান, আর আমাদের দিক থেকে আবার কে বলে চট্টগ্রাম দখল করে নেব। এগুলো হচ্ছে কোনো রাজ্য কেউ দখল, কোনো দেশ কেউ দখল করবে না ভাই। আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার মসনদে থাকতে চাইছে, আর কিছুই নয়। এদের রুজিরুটি নিয়ে কোনো প্রশ্ন নয়। যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে থেকে ওখানকার সংখ্যাগুরুরা যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করি। ঠিক যেভাবে উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানদের পাশে থেকে ওখানকার সরকার যে বর্বরোচিত আক্রমণ করছে তার বিরোধিতা আমরা করি। সারা পৃথিবীতে যেখানেই মানুষ অত্যাচারের শিকার হচ্ছে, যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে থাকবো, যারা অত্যাচার করছে তাদের বিরোধিতা করব। মমতা ব্যানার্জি তো শুভেন্দু অধিকারীর থেকে এক কদম এগিয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে। শুভেন্দু অধিকারী ভালো করে জানে ও বর্ডারের ওপার যাওয়া যাবে না, আর ওপার থেকে নাকি আগরতলাতে দখল করতে না কি করতে এসেছিল, তারাও জানে ওপার থেকে ইন্ডিয়ার মধ্যে 1 ইঞ্চি ঢোকা যাবে না, ভালো করে জানে। কিন্তু মানুষকে উত্তপ্ত করতে হবে, ভোট নিতে হবে, অনেক লম্পছম্প করলো, সবজি বন্ধ করে দেবে, হ্যান করে দেবে, ত্যান করে দেবে বললো। আরে ভাই, সবজি কারা উৎপাদন করে ভাই? বড় লোক না আমাদের গরিব কৃষকরা? যারা উৎপাদন করে তাদের মাসিক গড় হয় 7,000 টাকার নিচে, বিলো 7,000, তাদেরটা অফ করে দেবে বলছে, যেতে দেবে না। আর আদানি যে কারেন্ট পাঠাচ্ছে, বিদ্যুৎ পাঠাচ্ছে, সেটা কিন্তু বললো না একবারও বন্ধ করে বাংলাদেশকে অন্ধকার করে দেব। সেই গরিব মানুষের উপরে ছুরি চলছে, সেই গরিব মানুষের উপরে আবার দমন পীড়ন হচ্ছে। যাক, ও যেটা করেছে ওর থেকে এক কদম এগিয়ে, ওনার থেকে এক কদম এগিয়ে মমতা ব্যানার্জি কি বলছে? পিস কিপিং ফোর্স পাঠাতে হবে, শান্তি রক্ষা বাহিনী পাঠাতে হবে বাংলাদেশে। আমার মনে হয় মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে। পশ্চিমবাংলার মুসলমান ভোট তো ওনার পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিমবাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে গালাগালি দিচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, কারণ মমতা ব্যানার্জি খুশি হচ্ছে যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে। এবার দরকার এখন ওনার হিন্দু ভোট, সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে। পিস কিপিং ফোর্স বা শান্তিরক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয়, কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন, তারপরেও বলছে। আমি ওই বিতর্কে না গিয়ে যদি ফিরে আসি, মণিপুরে 2.5 বছর 3 বছর হতে চলল জাতিদাঙ্গা হচ্ছে। আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের একটা অঙ্গরাজ্যে প্রায় 400 জনের অধিক মারা গিয়েছে, হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া, ধর্মস্থান আক্রান্ত হচ্ছে, মহিলাদের সাথে ধর্ষণ করে তাকে রাস্তায় উলঙ্গ করে ঘোরাচ্ছে। ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারের জন্যও বললেন না। উত্তরপ্রদেশে সাম্বালে মসজিদের নিচে নাকি মন্দির আছে, সার্ভে করার নাম করে 1991 সালে ওয়ারশিপ অ্যাক্টকে লঙ্ঘিত করে ওখানকার যিনি বিচারপতি আছেন সেশন কোর্টের সংবিধানকে উল্লঙ্ঘন করে মানুষে মানুষে যাতে বিভেদ লাগে হয়তো সেই ধরনের যে পিটিশন করেছে, সেই পিটিশনকে মান্যতা দিয়ে সার্ভের নাম করে ওখানকার মুসলমানদের 6 জনকে খুন করা হলো। ওইখানে কোন ফোর্স পাঠাবে মমতা ব্যানার্জি একবারের জন্য বললেন না। আমরা তো আশা করব নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে, আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন, উনি বললেন না। উত্তরাখণ্ডে দেখুন, ছত্তিশগড়ে দেখুন, আদি দলিত হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল, একটা রুগী অপরাধ, ওখানে দলিতকে পিটিয়েছে। ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তরপ্রদেশে? ওখানে দলিতদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য, মধ্যপ্রদেশে আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য, মাওবাদী দেখে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যে অপচেষ্টা চলছে, ওটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না। এটা আমাদের একটু ভাবতে হবে, ভাবার সময় এসেছে। এ তো এখানে 2026 করে অনেকে বললো, আরে 2026 পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই? আমি 2026 নিয়ে ভাবি না, আমি এখন বেঁচে আছি, আমি এটা নিয়ে ভাববো। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার, আমাকে পাওয়ার দিয়েছেন, আমার কণ্ঠটা বিধানসভার মধ্যে
কেউ আটকাতে পারবে না। যতটুকু সুযোগ দিয়েছেন সব প্রশ্নটা আমি ঠিক করে এনজয় করব এবং সেটা বাস্তবায়ন করব। 2026-এ কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে? অনেকে আমরা বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলছি, অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেখানে শান্তি ফিরুক, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপরে যদি যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক, আওয়াজ তুলছি। যেই মুখে আওয়াজ তুলছি, যেই মুখে আমরা বলছি কৃষ্ণ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাই, সেই মুখটা কখন শারজিল ইমাম বেসাবি ওমর খালিদের জন্য কেন হচ্ছে না? সেই মুখ দিয়ে কেন আরো যারা 4 বছর 5 বছর 8 বছর 10 বছর জেলে বসে আছে পড়ছে তাদের জন্য কেন হচ্ছে না? এই দ্বিচারিতা বন্ধ হোক। যে প্রশ্ন করছে সেই সময় নাই তাকে সবটা উত্তর দেওয়ার। শুধু আমি এতটুকুই কথা বলবো, ইতিপূর্বে আপনাদের বলেছি, আজকেও বলছি, আপনারা আমাকে এই 4 লাখ থেকে 4.5 লাখ মানুষের প্রতিনিধি হিসাবে আইনসভার মধ্যে পাঠিয়েছেন, যেখানে আইন তৈরি হয় এই 4.5 লাখ মানুষের জন্য, ওখানে কথা বলার জন্য। আমি আমার ডিউটি পালন করছি কি করছি না এটা প্রমাণ হয়ে যাবে, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। একবার বিধানসভা টিভিটা চালিয়ে দিতে বলুন, লাইভ চলুক ওখানে, তাহলেই বোঝা যাবে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের জনপ্রতিনিধি, ভাঙড়ের বিধায়ক কি করছে না করেন। দ্বিতীয় কথা, এর শুধু একটা অ্যাড করতে চাই, আপনাদের আমি ইতিপূর্বে বলেছি, আজকেও বলছি, আমার টাইম পিরিয়ড শেষ হওয়ার আগেই আমি চেষ্টা করব খামে ভরে যে আমি আমার এমএলএ ল্যাডের টাকাটা কোথায় কী কী কাজের জন্য বলেছিলাম, কী কী কাজ হয়েছে, আমি আমার নিজের টাকা থেকে ভাঙড়ের মানুষদেরকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য কী কী সহযোগিতা করার জন্য দিয়েছি, সেটাও আমি টোটাল একটা লিফলেট আকারে করে আমি চেষ্টা করব ভাঙড়ের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। সেটাতে সামর্থ্য হয়ে না উঠলেও পাড়ার ধারে বা বুথে বুথে যে ধরনের ব্যানার হয়, ওই ধরনের বড় ব্যানার করে আমি লাগিয়ে দেব, দুধকে দুধ পানিকে পানি করে দেব। কিন্তু এতটুকুই শুধু একজন যারা বলছেন আমাকে আর পেরে উঠতে পারছে না, কি আমার নামে বলবে, এটাই তাদের শেষ অস্ত্র। এ নিয়ে আমি চিন্তিতও নয়, ভেঙেও আমি পড়ি না, কারণ আমি জানি আমি কতটুকু পারফরমেন্স করছি বা কতটা করতে পারছি না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে আমার নামে সব থেকে বেশি আক্রমণ করে তাকে জিজ্ঞাসা করবেন বা তাকে একবার বলবেন যে পশ্চিমবাংলার বিধানসভাতে নওশাদ সিদ্দিকী যখন সাপ্লিমেন্টারি কোশ্চেনগুলো করে আপনাদের দলের মিনিস্টাররা কত উত্তর দেয় আর কত বলে পরে বলবো, এটা জিজ্ঞাসা করে নেবেন। এই ভাঙড়ের এগ্রিকালচার রিলেটেড যারা মানুষজন আছে, উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন, এই নিয়ে কোনো চর্চা হচ্ছে না। ভাঙড়ের আপনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা কেন্দ্রে কেন শিক্ষক নাই, এ নিয়ে ওরা চর্চা করবে না। এই নিয়ে যখন নওশাদ সিদ্দিকী যখন চর্চা করছে, অনেকের গাজালা করছে, আমাকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে। আমি নাম নেব না, শুধু এতটুকুই বলবো, 8 তারিখে খেলা দেখবেন। খেলা করে না, 8 তারিখ ব্যাটাকে কোর্টে নিয়ে গিয়ে জবাব চাইব, কোর্টে যেতে বাধ্য করব, ওখানে যেতে, ওখানে গিয়ে ওনাকে জবাব চাইব। ইতিপূর্বে আমাকে বলেছিল মামলা চলছে, জবাব দিতে হচ্ছে, আর বিগত দিনে যেগুলো অবাঞ্ছিত মন্তব্য করছে তার জবাব চাইব। আমি তো 100 বার বলবো নোটোরিয়াস ক্রিমিনাল, আমার নামে একটা মামলা করতে পারবে? ও আমার নামে যতবার বাজে মন্তব্য করবে ততবারই আমি মামলা করব। আর আমি 100 বার নোটোরিয়াস ক্রিমিনাল করব, কারণ ও সার্টিফাইড, ওর কথা বলে, উনার কথা বলে বেশি সময় নষ্ট করব না। এখন আপনাদেরকে বলার এটাই বক্তব্য, কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে, সে এখন উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। বলেছিল ডলার আর টাকার সমান সমান করে দেব, $1 সমান 1 টাকা সমান $1 পাবো বলেছিল তো নাকি? এখন আপনারা জানেন কত? 85 টাকা, 82 নয় 85 পার করে গিয়েছে, সর্বোচ্চ রেকর্ড। মানে এত টাকা, মানে আমাদের
টাকার ভ্যালু কমে যাচ্ছে। এটাকে চাপা দিতে হবে তো। বলেছিল কি বছরে 15 লক্ষ টাকা, বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, উল্টে চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। বলেছিল কি নোটবন্দিতে মানুষের সুফল হবে, সুফলের থেকে কুফল হচ্ছে যারা ছোট ছোট ব্যবসায়ী আছে, ছোট ছোট ব্যবসা করে। বলেছিল কি বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো, 15 পয়সা তো দেওয়া দূরের কথা, আরও বিদেশে টাকা পালিয়েছে। অর্থনীতির অবস্থা খারাপ, তলনিতে যাচ্ছে। এইগুলোকে তো চাপা দিতে হবে, এইগুলো তো আটকাতে হবে। এই নিয়ে প্রশ্ন করে সেই জন্য কি মসজিদের নিচে নাকি মন্দির, খাজা হুজুরের মাজারের নিচে নাকি মন্দির, এই করে মানুষকে বিভ্রান্তের মধ্যে রাখো। মানুষকে এটাই ধর্মের আফিন খাইয়ে দাও, মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করো, মানুষের মধ্যে লাগিয়ে রাখো। মসজিদের নিচে মন্দির খুঁজবে আর মুসলমানের প্রতিবাদ করবে, এই নিয়ে দুটো জাতিকে লড়িয়ে রাখো। তাহলে প্রশ্ন করতে পারবে না ক্ষুধার সূচকে কেন মহান ভারতবর্ষ 127টা দেশের মধ্যে কেন 105 নম্বরে পৌঁছালো। আমার আপনার বাড়ির ছেলেরা অপুষ্টিতে ভোগাতে আফ্রিকার দুটো দেশের পরেই কেন আমাদের স্থান, এই প্রশ্ন করবে না। প্রশ্ন কি করবে? ওই খাজা হুজুরের মাজারের নিচে মন্দির আছে, আমাকে বার করতে হবে। আর আপনি কি বলবেন? আমি বার করতে দেব না। এই নিয়ে থাকো। আপনাকে একবারের জন্য ভাবাচ্ছে না আপনার বাড়ির মা বাবা থেকে শুরু করে যারাই আছে বিনামূল্যে সরকারকে স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব নিতে হবে। সেটা হচ্ছে কি টাকা দিয়ে আজকে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে। আপনার বাড়ির ছেলেটা পড়াশোনা করবে, বিনামূল্যে সরকারকে ব্যবস্থা করতে হবে, এটা আপনার প্রশ্ন। কিন্তু আপনাকে বিনামূল্যে ব্যবস্থা তো দূরের কথা, প্রাইমারি আপার প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। আপনার কিছুই হুঁশ নাই, কারণ আপনাকে দেখাচ্ছে তো ওই দেখ সাম্বাল মসজিদের নিচে মন্দির আছে, ওখানে খুঁড়ছে। আর তুমি মসজিদে যাও, তুমি প্রতিবাদ করো। যারা মন্দিরে যায় তাদেরকে বলো তাড়াতাড়ি যেন খোঁড়ে। যে মন্দিরে যায় তাকে বোঝাচ্ছে এই মন্দির বার হবে, আর যে মসজিদ যায় তাকে বলা হচ্ছে দেখ তোর মসজিদ কেড়ে নিচ্ছে। এই নিয়ে তোমরা ব্যস্ত থাকো, আর আমরা প্রাইভেট পাবলিক গুডস থেকে প্রাইভেট গুডসে রূপান্তরিত করে দিই শিক্ষা, স্বাস্থ্য, এই ধরনের এসেন্সিয়াল জিনিসগুলোকে। একটা সময় আসবে যদি আমরা এই মসজিদ মন্দিরের চক্করে পড়ে থাকি, একটা সময় আসবে আপনাকে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হবে, শিক্ষা নিতে হবে, আপনাকে টাকা দিয়ে পুরোপুরি স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা নিতে হবে। কিন্তু ওটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আমি শিক্ষিত হব, আমি শিক্ষা নেব, রাষ্ট্রকে ব্যবস্থা করে দিতে হবে। আমি অসুস্থ, রাষ্ট্র আমার চিকিৎসা ব্যবস্থা করে দেবে। সেটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, বন্ধ হতে চলেছে। আপনি এই বিষয়ে প্রশ্ন না করতে পারেন, সেই জন্য কি করছে আপনাকে আমাকে এই ধর্মীয় উন্মাদনার মধ্যে এই মাজার মসজিদের নিচে মন্দির খুঁজাতে ব্যস্ত করে দিচ্ছে। বন্ধুগণ, আপনাদের বলবো একটু সজাগ সতর্ক হতে হবে। সজাগ সতর্ক না হলে আপনাদের বলছে কি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে। ভালো কথা, যদি এটা সত্যিকারের অর্থে মনে হয় আপনাদের, আপনাদের কারো মনে হয় বিজেপিকে তৃণমূল বিজেপিকে আটকাতে পারবে? আমি উদাহরণ দিলে বুঝে নেবেন। 2011 সালের আগে পশ্চিমবাংলায় বিজেপির এমপি এমএলএ সংখ্যা কত বলেন? খুঁজে পাওয়া যেত আতস কাঁচ দিয়ে, দুটো একটা ছিল। 2016-তে দেখুন সংখ্যা বাড়ল, 2019-এ দেখুন 18টা এমপি হলো, 2021-এ দেখুন 77টা বিজেপির এমএলএ হয়ে গেল। যত দিন যাচ্ছে এরা বলছে আমি আটকাবো, কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি আপনাদের বলবো তৃণমূলের তো জন্ম হয়েছে বিজেপির গর্ভে। তৃণমূলকে লালন পালন কে করেছে? এটা জোরে বলুন। এবার বলুন, যে আমাকে লালন পালন করলো সে যতই খারাপ হোক না কেন, যতই ভালো হোক না কেন, আমি তো ভাই তাকে, বুঝতে পারছেন কি বলছি, তাকে তো একটু জায়গা দিতেই হবে। নাটক চলছে। আমার আরজি করের ঘটনা দেখুন না, আমার বোন, আমার দিদি, আমার মেয়ে, কারো মেয়ে, কারো বোন, কারো দিদি। আমরা কি দেখলাম ঘটনার পরে? রাজ্য সরকার ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল, রাজ্য সরকার চিন্তিত হয়ে গিয়েছিল, চিন্তায় পড়ে গিয়েছিল। এখন দেখুন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। কেন?
এখন তো সিবিআইয়ের হাতে মামলা। আরও তো ভালো করে বিচার ব্যবস্থা হওয়া দরকার। অপদার্থ সিবিআই হয়তো বিজেপির কথা শুনে তৃণমূলের সাজেশে এই তিলোত্তমার যারা যারা খুনি, যারা যারা ধর্ষণের সাথে এই কাণ্ডের সাথে যুক্ত সকলকে আড়াল করে একজনকেই বলির বাঁকড়া করে দিল। এখন দেখছেন না, গত পরশু দিনেই মনে হয় তো সিবিআই আদালতকে বলেছে আপনার সঞ্জয় যে ধরা পড়লো, যে ছেলেটা সিভিক ভলেন্টিয়ারটা সঞ্জয় রায়, সর্বোচ্চ দেশকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কাণ্ডের সাথে সঞ্জয় রায় একা যুক্ত নয়, তৃণমূলের অনেক দামাল নেতা কেতা যুক্ত আছে। ঠিক লেভেলে সেটিং করে নিয়ে এদেরকে বাঁচিয়ে দিল। তাহলে বিজেপি আর তৃণমূল আলাদা মনে হয়? আপনাদের মনে এখনো যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবেন, শুধু এতটুকু বলে আমি আবার পরে বলবো, ফিরোজকে আমি বক্তব্য দেওয়ার জন্য বলবো, এদের লক্ষ্য কিন্তু ভাঙড়, এটুকু মাথায় রাখবেন। এদের লক্ষ্য কি আছে? ভাঙড় বিধানসভায়। এই মর্মে আমার কোশ্চেন জমা দেওয়া আছে, যতক্ষণ না প্লেস হচ্ছে এক্স্যাক্ট কোশ্চেন আমি করতে পারি না। এয়ারপোর্টের কথা মনে আছে তো? হ্যাঁ, এয়ারপোর্টের কথা মনে আছে। এরা কিন্তু ভাঙড়কে টার্গেট করে রেখেছে। এখনো পর্যন্ত এই বিষয়ে আর শব্দ খরচ এই জন্যই করেনি। এখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকী অলরেডি বলে দিয়েছে, ভাঙড়ের মানুষের বিনা এজাজতে, বিনা পরামর্শে যদি মত থাকে তো ঠিক আছে, না মতে এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতেও দেব না, এক কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না। এটা মাথায় রাখবেন। ওরা কিন্তু সময় অপেক্ষা করছে। আমি আপনাদেরকে কয়েকটা বিষয় আলোচনা করব ভাবছিলাম শেষের দিকে, কিন্তু আমি এখনই কয়েকটা বিষয় বলি, ওরা আসবে। আপনারা জানেন ওয়াকফ বোর্ডের বা ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্র সরকার একটা সংশোধনী নিয়ে এসেছে। আপনারা অনেকে জানেন তো? একটা ভয়ঙ্কর সংশোধনী এনে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার তারা চাইছে ওয়াকফের সমস্ত সম্পত্তিগুলোকে আত্মসাৎ করার জন্য। যদি আমি সহজে বলি, এতদিন রাজ্য সরকার করে কামিয়ে খেত, ওটাকে দখল করে নিয়ে খেত, কিছু বিক্রি করে দিয়েছে রাজ্য সরকার, মানে তার দলের লোকেরা। এবার নজর পড়েছে। আমরা ইতিপূর্বে বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে যে ডিবেট হয়েছিল, সেখানে অংশগ্রহণ করে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই অসাংবিধানিক সংশোধনীর আমরা তীব্র বিরোধিতা করেছি। কিন্তু আমাদের জানতে হবে এর মধ্যে কি কি ভুল আছে। সর্বপ্রথম যেটা ওরা রেখেছে, যেটা ওরা ভয়ঙ্করভাবে রেখেছে, সেটা হচ্ছে যেটা আপনাকে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। ভাঙড়ের মা, মেয়ে, বেটি ছিল। আশা করছি সেই যে রেকর্ড করেছিল পশ্চিমবাংলার কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে একসাথে অত মহিলা রক্ত দিয়েছে, সে রেকর্ডও ছিল না। 500 জন ভাঙড়ের যে রেকর্ড আছে। তবে আজকে যেভাবে মায়েদের উপস্থিতি দেখছি, মেয়েদের উপস্থিতি দেখছি, বোনেদের উপস্থিতি দেখছি, 2022 সালের তাদেরই তৈরি করা রেকর্ড তারাই নিজে হাতে ভাঙবে। আজকে আমি আশা রাখছি যে ভাঙড়ে পুরুষদের তুলনায় মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই। শুধু তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার প্রয়োজন। তাদেরকে যদি জায়গা আমরা দিতে পারি, তারা তাদের যোগ্যতা তারা নিজেভাবেই প্রমাণ করিয়ে দেবে। তার আজকে একটা জ্বলন্ত উদাহরণ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবী সম্মানীয় শ্রদ্ধেয় শামীম ফিরদাউস মহাশয়। আরও উপস্থিত হয়েছেন আমাদের দলের একনিষ্ঠ কর্মী, দায়িত্বশীল, আমাদের যে স্টুডেন্ট ফ্রন্ট আছে তার দায়িত্ব নিয়ে কাজ করছেন জনাব মাহিউদ্দিন মাহি সাহেব। আরও যারা আমাদের তাপসবাবু আছেন, মালেক ভাই আছেন, বিশ্বজিৎ দা আছেন, আরও যে সমস্ত আমাদের নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। যে সমস্ত রক্ত যোদ্ধারা আজকে আমাদের
রক্তদান মহোৎসবকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। মিডিয়া বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই। সর্বোপরি আজকের যারা দর্শকের আসনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং পরিশেষে না ধন্যবাদ জানিয়ে থাকতে পারি না। সময়ে সমালোচনা করি, অবশ্যই সমালোচনা করব আইন বহির্ভূত কাজ করলে, কিন্তু যখন তারা আইনের গণ্ডির মধ্যে থেকে কাজ করে তাদেরকে আমরা প্রকাশ্যে শাবাশি জানাই, অর্থাৎ আমার প্রশাসনের পুলিশের বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমি এই মঞ্চ থেকে আজকে স্মরণ করছি তাদের, যে আমার তিনটে তরতাজা ভাই আমাদের এই দলের লক্ষ্য উদ্দেশ্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে শাসকের অত্যাচারে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তাদেরকে আমরা আজকের এই মঞ্চ থেকে স্মরণ করছি। আমরা সেই সমস্ত আমাদের যোদ্ধাদেরকে স্মরণ করছি, শাবাশি জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি, যারা শাসকের মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে একাধিকবার জেল খাটার পরেও শিরদাঁড়াকে সোজা রেখে ন্যায়কে প্রতিষ্ঠার লড়াইয়ে এখনও এগিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আপনাদের সামনে এখন বক্তব্য দেবেন, দাদা আপনি বেরিয়ে যাবেন তো, এখনই আমাদের শামীম ফিরদাউস দা, হ্যাঁ পড়িয়ে নেব শামীম ফিরদাউস দা আজকে এখান থেকে যাবেন এয়ারপোর্ট, ওখান থেকে তিনি সুপ্রিম কোর্টে যাবে। আমাদের একটা গুরুত্বপূর্ণ মামলা আছে যেটা আমি নিজে করেছি। শামীম ফিরদাউস দা যাবেন মামলা করতে, আগামীকাল যাবেন। আমাদের এক অত্যন্ত প্রিয় কাছের মানুষ, দুর্ভাগ্যের বিষয় তিনি আজকে এসে পৌঁছাতে পারলেন না। তার মেদিনীপুরে প্রোগ্রাম থাকার জন্য শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন মহাশয় তিনি আগামীকাল যাবেন। যে সংখ্যালঘু মুসলমানদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, সেই মামলাতে আমি সুপ্রিম কোর্টে মামলা করছি। সেই মামলার যিনি তদারকি করছেন আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য দিয়ে ওবিসির মামলা দেখার জন্য তিনি আগামীকাল সুপ্রিম কোর্টে যেটা উঠবে আজকে পৌঁছে যাবেন। আর আরেকজন অ্যাডভোকেট আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যিনি যাবেন, শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, আগামীকাল যাবে। আপনার আমার অধিকারের জন্য সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। আমরা আশা করব আগামীকাল আমাদের যে ওবিসি নিয়ে যে সমস্যা হচ্ছে, হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা নিয়ে দীর্ঘ ডেটের পর ডেট পড়েছে, আগামীকাল কোনো একটা সঠিক বার্তা নিয়ে দিল্লি থেকে আমাদের সম্মানীয় আইনজীবীরা ফিরবেন। এখন আমাদের মধ্যে শ্রদ্ধেয় সম্মানীয় শামীম ফিরদাউসদাকে বরণ করে নেবেন আমাদেরই ভগবানপুর অঞ্চলের একনিষ্ঠ কর্মী, পঞ্চায়েত সদস্য জনাব রাজিবুল ইসলাম মহাশয় সাহেব। আমি যারা এখনও রক্ত দিতে এসেছেন তাদের অনুরোধ করবো এটুকুই, যে আমাদের ডাক্তারবাবুরা সেই শুরু থেকেই তারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা একটু এখন খাওয়ার জন্য একটু বিরতি নিয়েছেন। 5 থেকে 10 মিনিট আপনারা অপেক্ষা করুন। আপনারা যারা এই রক্তদান মহোৎসবে অংশগ্রহণ করতে এসেছেন, উৎসবকে আরও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে এসেছেন, তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা 5 থেকে 10 মিনিট ওয়েট করুন, আবার কন্টিনিউ আপনার রক্ত নেওয়া হবে। আর ডাক্তারবাবুদের বলবো, আপনারা সবই বুঝতে পারছেন এখানে মানুষ আজকে একটা ফেস্টিভ মুডে আছে। আপনাদেরকে আছে আমি ক্ষমা প্রার্থী, আপনাদেরকে বলবো একটু কনসিডার করুন আমাদের জন্য একটু। হয়তো আমিও কিন্তু খাইনি, আমাদের এখানে যারা কর্মকর্তা যারা আছে তারাও সে অর্থে খায়নি। আপনাদেরকে আমি খেতে বারণ করব না, একটু তাড়াতাড়ি খেয়ে আমাদের যারা রক্ত দিতে আসছেন, দাঁড়িয়ে আছেন লাইনে, তাদেরকে একটু সহযোগিতা করুন। আমরা এখন মঞ্চে বলার জন্য ডেকে নেব আমাদের ভোগালী ভোগালী 1 নম্বর অঞ্চল থেকে আমাদের কারিমুল মোল্লাকে। তাদের অক্লান্ত পরিশ্রমেই আমরা এই প্রোগ্রাম আজকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছি। তিনি বক্তব্য দেবেন। তার আগে আমাদের এই এত সুন্দর যারা যে অ্যারেঞ্জমেন্ট করেছে, যে ডেকোরেটার্স অ্যারেঞ্জমেন্ট করেছে, তাই সেই ভাইকে আমি একটু, হ্যাঁ দাদা একটু ভিতরে ঘুরে যান না, এই দাদাকে একটু ভিতরে যাও, রাহুল এ যাও,
একাজুল ভাই, দাদাকে নিয়ে একটু ভিতরে যাও। এই দাদা, হ্যাঁ হ্যাঁ, তা আমি ডেকোরেটার্স ভাই যিনি এসছেন, ভাই নাম কি? মণি ভাই আমাদের এর আগেও কাজ করেছিলেন। এবারে সত্যি বলছি আমাকে খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমি বারবার আমাদের মালিক ভাইকে বলছিলাম, এবারে আমাদের মানুষজন যারা রক্ত দিতে এসছেন, বক্তব্য শুনছেন, তারা একটা কমফর্ট ফিল করছে। 2022 সালে জায়গাটা হয়তো ছোট ছিল বা সেরকম হয়নি, সুন্দরে করেছেন। অবশ্যই দেখুন, ভাইয়ের যে পারিশ্রমিক, তার তুলনায় হচ্ছে আমাদেরকে ভালোবেসে অনেকটাই কম নিয়েছে বলে আমি সংবর্ধনা দিচ্ছি না, এর যে ডেডিকেটেড যেটা, সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে ভাইকে একটু ছোট্ট, কিছুই নয়, উত্তরীয় এবং একটা, ওটা কি আছে ওতে? ওটা কি আছে গোটাতে কি আছে, একটা একটা উত্তরীয় পড়ি আমরা সংবর্ধিত করতে চাই, যে মানুষের পাশে পাশে সাধারণ মানুষের জন্য কাজ হচ্ছে, তার যে কনসিডারেশন, আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আমার ভাইকে আমাদের পক্ষ থেকে একটা কোট উপহার দেওয়া হচ্ছে, ভাইয়ের হাতে আমি তুলে দিতে চাই। আর একটা, আমরা এখন আমাদের বক্তব্য দেবে আমাদের ভোগালী 1 নম্বর অঞ্চলের নেতৃত্ব কারিমুল মোল্লা মহাশয়।